আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং এই মুহূর্তে যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আপনাদের আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই আমরা ঈদ প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, ঈদে বাড়ি ফেরা মানুষের কথা নিয়ে কথা বলতে চাই। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে একটু দেই যে ঈদযাত্রায় মৃত্যুর মিছিল, ট্রাকে চড়ে টাঙ্গাইলে প্রাণ গেল 15 হকারের, 7 জেলায় দুর্ঘটনায় বাবা মেয়ে সহ মোট মৃত্যু 30। মানে ঈদ তো একটা আনন্দ, মানে ঈদে বাড়ি ফিরবে, নিরাপদে মানুষ বাড়ি ফিরবে। মানে আমাদের নিয়তি কি এমন যে আমরা প্রতি ঈদে এই যে মৃত্যুর মিছিল দেখি, এটার সমাধানটা কোথায় আসলে? ঈদে মৃত্যুর মিছিল দেখার পেছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটি হচ্ছে যে ঈদে বহু সংখ্যক মানুষ শহর থেকে তার নিজের বাড়ির দিকে যেতে শুরু করে, কর্মস্থল ত্যাগ করে। এবং ঈদে যদি লম্বা ছুটি হয়, মানুষ তখন আরো বেশি যেতে চায়, কারণ তারা বেশি দিন কাটাতে পারবে তাদের প্রিয়জনের সাথে। এবং সেই সুযোগটা নিয়ে ফেলে বিভিন্ন যানবাহন যারা চালান তারা। এবং দেখা যায় যে এত মানুষ যখন যেতে শুরু করেন, তখন যানবাহনে পর্যাপ্ত আসন না থাকার কারণে অথবা খুবই দরিদ্র মানুষেরা যখন যাত্রা করেন, তখন তারা চেষ্টা করেন সস্তায় ভ্রমণটা সারার জন্য। এবং এদের একটা অংশ ট্রেনের ছাদে চড়েন, লঞ্চ ভরে ফেলেন একদম উপচে পড়ে, অথবা তারা বিভিন্ন ধরনের মালবাহী গাড়িতে যাত্রা শুরু করেন। এবং তখন দেখা যায় যে দুর্ঘটনার পরিমাণটা অনেক বেড়ে যায়, কেননা মালবাহী গাড়ি আসলে যাত্রী পরিবহনের জন্য উপযুক্ত নয়। এবং ফুললি লোডেড মালবাহী গাড়ির ওপরে যদি যাত্রী ওঠে, তাহলে সেটা এমনিতেও সেটা ব্যালেন্স হারাতে থাকে। আর এর সাথে যুক্ত হয়েছে আমাদের রাস্তাঘাটের অবস্থা। আমাদের বহু রাস্তার হার্ড শোল্ডার বলে যে একটা জিনিস থাকে, সেটা নাই। রাস্তা থেকে পাশের অংশ দেখা যাবে যে 1-2 ফুট নিচে, এবং রাস্তা উঁচু হয়ে উঠেছে, রাস্তার কোনা ভেঙে গিয়েছে। এইসব জায়গাতে এই গাড়িগুলি যখন চাকা পড়ে, দেখা যায় যে অনেক সময় সেগুলো উল্টে যায়, এবং উল্টে গেলে ভীষণ রকম দুর্ঘটনা ঘটে এবং মানুষের মৃত্যু হয়। এর বাইরে তো আমাদের চালকদের অদক্ষতা রয়েছে, আমাদের গাড়ির ফিটনেসের ইস্যু আছে। মানে আমাদের জি সড়ক আসলে কখনোই নিরাপদ না। জি এক্ষেত্রে কি আসলে ঢাকা শহরে যে মানুষের অতিরিক্ত চাপ, মানে আমি যদি বলি এটা সম্ভবত বাংলাদেশ কিংবা আরেকটি দেশ ইন্দোনেশিয়াও তাই হয়, যে ঈদের সময় ঠিক প্রচুর মানুষ রাজধানী ছাড়তে শুরু করে। আহ, এটাও কি একটা কারণ হতে পারে যে মানে অতিরিক্ত যাত্রী চাপ, মানে গাড়ির তুলনায় হ্যাঁ, মানুষ অতিরিক্ত নানাভাবে যাত্রী চাপ যেতে তো চায়? অবশ্যই, অতিরিক্ত যাত্রী চাপের কারণেই তো মানুষ যেভাবে খুশি সেভাবে বাড়িতে ফেরার চেষ্টা করে। এবং এই যেভাবে খুশি সেভাবে বাড়িতে ফেরার চেষ্টাটাই দেখা যায় যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, কারণ সাধারণ মানুষ তখন আহ যে কোনো ভাবে বাড়ি ফেরার চেষ্টায় লিপ্ত হন, এবং তখনই গন্ডগোলটা ঘটে থাকে। জি, সেই সাথে আরেকটু আমি যোগ করতে চাই যে অনেক রকম অভিযোগ থাকে, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ থাকে। আহ, দেখা যায় যে ট্রেনের ছাদে উঠতে নিষেধ করলেও যাত্রীরা ট্রেনের ছাদে যায়, মানে স্বস্তিদায়ক, মানে ঈদ যাত্রা খুবই কম হয়। মাঝে মাঝে হয়তো হয়, কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে আসলে হয় না। এটাও কি মানে অতিরিক্ত জনসংখ্যার চাপ? অতিরিক্ত জনসংখ্যার চাপ অবশ্যই, কেননা অতিরিক্ত জনসংখ্যা মানেই হচ্ছে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি। চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকলেই সেখানে নানান ধরনের অ্যানোমালি তৈরি হতে শুরু করে, এবং সেইটার সমস্যাতে আমাদের সড়ক পরিবহন খাত বহন করে। আরেকটি হচ্ছে আমাদের সড়কের বাইরে যে যাতায়াত ব্যবস্থা, রেলপথ, নৌপথ, সব জায়গায় যুক্ত নয়। এবং অনেক সময় দেখা যায় যে সেগুলি যথেষ্ট পরিমাণে সক্ষম না যাত্রী পরিবহনের ক্ষেত্রে। ফলে মানুষ বাধ্য হয়ে দেখা যায় সড়ক পথ বেছে নেন। আর গত বহু দশক ধরে আমাদের রেলপথের উন্নতি কিংবা নৌপথের উন্নতির কোনো চেষ্টা বা এগুলিকে মানুষ পরিবহনের জন্য উপযুক্ত করে তোলার চেষ্টা, এটা কোনো সরকারের মধ্যে ছিল না। তারা মূলত এই খাতগুলিকে, যেমন নৌপথের খাত সম্পূর্ণভাবেই বেসরকারি খাতের দখলে, সরকারি নৌ পরিবহন খুবই কম। আর এর বাইরে যদি আপনি রেল পরিবহন চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমাদের রেলগাড়ির অনেকগুলি সমস্যা আছে। যেমন দেশের এক ভাগের সাথে আরেক ভাগের যে সংযোগ, এটা মিটার গেজ আর ব্রড গেজের সমস্যা এখনো রয়ে গিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বগির স্বল্পতা, লোকোমোটিভের স্বল্পতা। রেলওয়েতে যে লোকোমোটিভ গুলো এখন ব্যবহৃত হয়, তার অধিকাংশই তা মেয়াদ উত্তীর্ণ, মানে তার অনেক বয়স হয়ে গেছে। এবং আমাদের এইখানে যথেষ্ট পরিমাণে যাত্রী পরিবহনের সক্ষমতা আমাদের রেলপথের এখন নাই। এই সবকিছু মিলিয়ে আহ একদিকে যেমন অনিরাপদ, আর এদিকে যাত্রা সুখকর না। সেই জন্য মানুষ সড়ক পথে যেতে যায়, এবং সড়ক পথে যে চাপ সৃষ্টি হয়, সেটা দুর্ঘটনার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়।
জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন এই মুহূর্তে মোস্তফা ফিরোজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ঈদযাত্রা নিয়ে কথা বলছিলাম। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু আসতে চাই এবং বলতে চাই যে এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত মোট মৃত্যু ৩০ জন এবং একই সাথে প্রাণ গেছে ১৫ হকারের এবং ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে সহ মোট মৃত্যু ৩০ জন। এবং ঈদযাত্রা আসলে কখনোই সুখকর হয় না। মানে অধিকাংশ ঈদেই আমরা দেখি যে যাত্রীরা নানাভাবে যাওয়ার চেষ্টা করে এবং পথে মৃত্যু হয়, আবার হ্যাসেল হয় অনেক বেশি। আপনার কাছে কারণগুলো কি মনে হয়, সমাধানই বা কি হতে পারে? আব্দুল নুত্তুর স্যার বেশ কিছু বিষয় টাচ করে গিয়েছেন। একটু আপনার কাছে জানতে চাই। দেখেন, আমাদের পুরো সড়ক পরিবহন ব্যবস্থাটাই মানে ঝুঁকিপূর্ণ। আপনি অল্প কিছু সংখ্যক রাস্তা আছে, রোড ডিভাইডার দেয়া আছে, কিন্তু বাকিগুলোতে কিন্তু নেই। এবং যেটা হয়, যখনই নাকি চাপ বাড়ে, যাতায়াতটা খুব দ্রুত গতিতে হয়, তখনই কিন্তু আমাদের এই নিরাপত্তাহীনতার বিষয়টা সামনে চলে আসে। এটা প্রতি যাত্রায় তাই দেখা যায়। এবার একযোগে একটা ট্রাক উল্টে ১৫ জন মারা যাওয়াতে সংখ্যাটা বেড়ে গেছে। কিন্তু আপনি ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন করে কিন্তু হচ্ছে। এটা পুরো আপনি মানে যেকোনো দেশে, মানে একটু উন্নত দেশে আপনি যদি দেখেন, তাদের সেই সড়কের যে নিরাপত্তা ব্যবস্থাগুলো একেবারে খুব সুরক্ষিত। আমাদের কোনো একই, মানে আপনি ঢাকার বাইরে যখন যাচ্ছেন, জি, রাস্তার পাশেই হাট বাজার, দোকানপাট, লোকজন অনায়াসে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসা যাওয়া করছে। কি সড়ক, কি মহাসড়ক, একই চিত্র। তা আপনি ওই হাট বাজার গুলোকে প্রোটেকশন দিয়ে আলাদা করে রাখা, কোনো ব্যারিকেড দেওয়ার কোনো ব্যবস্থা তো নেই। তো ফলে যখন নাকি মানে ঈদের সময় একটা তাড়াহুড়ো থাকে, হুম, কারণ নর্মাল সময় যেখানে ৫টা গাড়ি চলে, তখন মালিকরা চিন্তা করে সেখানে আমি ১০টা গাড়ি দিয়ে আমি মুনাফা অর্জন করি। ফলে খুব দ্রুত গতিতে বাসগুলি কম্পিটিশন করে, যায় আবার চলে আসে। এই তাড়াহুড়ো করা এবং যথেষ্ট পরিমাণ সড়কের নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে, এবং এটা আমাদের জন্য নিত্য সঙ্গী। এবং জি। এটা আপনি কি বলবেন, এই আলোচনাটা করতে গেলেও ওই আলোচনা আসবে যে এই সরকারকে দায়ী করে লাভ নেই। এটা আগের থেকে একটা ঐতিহাসিক ভাবে এই দীর্ঘসূত্রতা আমি বা ঠিক এই জায়গাটায় চলে আসতে আসছে। চাই। মোস্তফা ফিরোজ, ধরুন আপনি অনেক ছোট ছিলেন। সেই সময়ের কথা যদি আপনি চিন্তা করেন কিংবা অনেক আগের কথা যদি চিন্তা করেন, ঈদযাত্রার কথা, এখনকার সময়ের ঈদযাত্রার কথা। আসলে আপনি বললেন না যে একটু উন্নত দেশ, একটু ভালো দেশ নিরাপদে ফেরার ব্যবস্থা করে, ডে বাই ডে তারা ডেভেলপ করে। কিন্তু আমাদের কেন আসলে এই উন্নতি নাই? আমাদের ঈদ আসলেই আমরা মৃত্যুর সংখ্যা গুনি, ঈদ আসলেই আমরা বিভিন্ন ধরনের হ্যাসেলের কথা শুনি। মানে আমাদের উন্নতিটা আসলে কিভাবে হবে? আদৌ কি হবে? আমাদের যেটা হয়, আমরা একটা জিনিস তৈরি করে এটা ছেড়ে দিই। তখন নতুন নতুন জিনিস আমরা তৈরি করার চেষ্টা করি। কারণ যত নতুন নতুন প্রজেক্ট হবে তত বেশি টাকা। কিন্তু একটা প্রকল্প বা একটা সড়ক বা একটা মহাসড়ক তৈরি করার পরে, এমনকি ফ্লাইওভার গুলো আপনি দেখেন, কোনো মেনটেনেন্স নাই। মেনটেনেন্স বলে যে একটা শব্দ আছে, সেটা নাই। চোখের সামনে আপনি ভেঙে চুরে সার্কার হয়ে যাচ্ছে। একটু চেষ্টা করলেই ওটাকে মেরামত করে আবার ঠিক মতন যায় রাখা যায়, সেই চেষ্টাটাই তো নাই। তো আমাদের ওই যে যেটা হচ্ছে, আপনি দেখবেন যে প্রকল্প পাস হয়, নতুন নতুন রাস্তা, কিন্তু ওই প্রকল্প পাস হয় না যে সড়ক নিরাপত্তার জন্য আমরা এইভাবে ডিভাইডার দিচ্ছি। এবং আজকে আমরা এই বছর ১০০ কিলোমিটার, ওই বছর আরো ২০০ কিলোমিটার, এইভাবে কোনো বিস্তৃত পরিকল্পনা আমরা কিন্তু দেখি না। আপনি কোন, মানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরবেন, নাকি ঢাকা ময়মনসিংহ, ঢাকা উত্তরাঞ্চল, কোন হাইওয়ে? কোন হুম, হাইওয়ে তো নিরাপদ না। হুম। একটা নিরাপদ আছে আমাদের একদম পুরো ৩০০-৪০০ কিলোমিটার ব্যাপী, মানে যে দুই পাশে নিরাপত্তা, মাঝখানে নিরাপত্তা, মানে আপনি পাবেন না। তো যার কারণে আমাদের তো এমনিতেই জনবহুল দেশ। তো সেখানে যখন যদি সড়কের নিরাপত্তা না থাকে, আর তো যত্রতত্র, আমি অন্যগুলি তো আর বললাম না, যে আমাদের এই পরিবহন যে চালকরা, তাদের কি নিরাপত্তা আছে, কি ট্রেনিং আছে, যত্রতত্র চালানোর একটা কম্পিটিশন আছে, তাদেরকেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জি। এইটা কোনো একটা নির্দিষ্ট কারণ না, অনেকগুলো কারণ মিলায় একটা, মানে
ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মোস্তফা সড়ক ফিরোজ, নদী আরেকটি হচ্ছে প্রশ্ন এবং রয়েছে। মৃত্যু আমরা হয়। দূরদৃষ্টি সম্পূর্ণ কেন নয়, মানে আমি একটু জানতে চাই, পরবর্তীতে আমি আব্দুল লুতুফ স্যারের কাছে আসতে চাই। শুরুতে একটু আপনার কাছে, যেমন আমি যদি যমুনা সেতুর কথা বলি, যমুনা সেতুর সঙ্গে রেল করা হলো, পরবর্তীতে আলাদা রেলপথ করা হলো। পদ্মা সেতু ওয়ান ওয়ে, মানে যেখানে দুইটা রেলপথ থাকবে অর্থাৎ যাতায়াত, সেখানে আসলে সুদূর পরিকল্পনা, ভবিষ্যতের কথা, 100 বছরের কথা চীন কিংবা অন্যান্য উন্নত দেশ কিন্তু সেগুলো করে, কিন্তু আমরা কেন করি না? মানে আমাদের এটা হয় না কেন? মুস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে একটু জানতে চাই, তারপর আমি আব্দুল লুতুফ স্যারের কাছে আসবো। আচ্ছা, ওই যে যেটা হলো যে যখনই দেখে যে না এটা তো অনেক বেশি মানে ব্যয়বহুল হচ্ছে, তখন ওটাকে শর্টকাট করা হয়। শর্টকাট করতে যে ওই যে মানে যে দুইটা তিনটা স্থাপনায় হুম। যে একটা কম্পোজিট একটা জিনিস তৈরি হবে, সেই জিনিসটা আর শেষ পর্যন্ত তৈরি হয় না। আমাদের ওই যে সামগ্রিক পরিকল্পনার ব্যর্থতা, আমাদের পরিকল্পনা কমিশন আছে আমরা শুনি, কিন্তু কি পরিকল্পনা করে এবং তার প্রতিফলন আমরা কিন্তু দেখি না। ওই যে পরিকল্পনা মানেই হচ্ছে নতুন কিছু বানানো, কিন্তু জি, একটা আমি বানাইলাম, সেই বানানোটা যে টেকসই হবে কিনা, এটা 50 বছরের জন্য নাকি 100 বছরের, জি, তখন মানে কি বলে চাপ কেমন বাড়বে, তখন পরিবহনের অবস্থা কি দাঁড়াবে, সেই কারণে এটা বহুমুখী করার এই পরিকল্পনাগুলো তো নেওয়া হয় না। এটা জি, দুঃখজনক। জি, নিশ্চয়ই। আব্দুল লুতুফ স্যার, একটু আপনার কাছেও আমি একই প্রসঙ্গে আসতে চাই। এটা কি রাজনৈতিক অদূরদর্শিতা বলবো? মানে যে কোনো সরকারই আসলে একটা পথ করলে, একটা হাইওয়েতে যখন একটা পথ, মানে একটা হাইওয়ে তৈরি হবে, তখন সেটা 100 বছরের জন্য হবে, কিংবা একটা সেতু করলে সেটা ট্রেন কিংবা সেখানে সড়ক পথ কিভাবে হবে, সেটা অনেক বড় দীর্ঘ পরিকল্পনা থাকার কথা। কিন্তু আমাদের দেশে এটা আসলে হয় না কেন? ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে আমাদের রাস্তাগুলির পাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে না। যখনই আপনি রাস্তা বড় করবেন, তখনই সরকারকে জমি অধিগ্রহণ করতে হয়, এবং এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া আমাদের মতো দেশগুলিতে খুবই কঠিন। কোর্ট পর্যন্ত যায়, নানান রকম সমস্যা হয়। আপনি দেখবেন যে ঢাকা শহরে একটি রাস্তা রয়েছে, যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা, আগারগাঁওতে। সেখানে রাস্তার মাঝখানে একজন ব্যক্তির জমি রয়ে গিয়েছে। হুম, এটা সরকারি ভুলের কারণে, মানে এমন একটি পদ্ধতিতে এটা অধিগ্রহণ করা হয়েছিল যে তার কাছ থেকে জমিটা আর গ্রহণ করা যায় না। তো এখন রাস্তার মাঝখানে তিনি কয়েক কাঠা জমি দখল করে তিনি বসে আছেন। তারপর দেখবেন যে আমাদের ধানমন্ডি এলাকায় সুবহানবাগ মসজিদ রাস্তার মাঝখানে কিন্তু এগিয়ে এসেছে, এবং ওইখানে মসজিদের যে এগিয়ে আসা অংশটা, এটাও কিন্তু সরকার নিতে পারেন নাই রাস্তা বড় করার জন্য। হুম, যদিও এটা জনস্বার্থে চাইলে পরে, কারণ মসজিদের তো আহ কিছু জমি ভেতরের দিকে দেওয়া যেত, কিংবা ভিন্ন ব্যবস্থা করা যেতে পারতো, কিন্তু সেগুলি কোনোটাই হয় নাই। ওই জমিটা যে কয়েক ফিট জায়গা, ওটা কিন্তু রাস্তার মধ্যে রয়ে গেছে। এরকম বহু জায়গা রয়েছে আমাদের। গাবতলীতে একাধিক রাস্তা রয়েছে যেখানে কবরস্থান ঢুকে পড়েছে রাস্তার মাঝখানে, সেইটা কয়েক ফিট ঢুকে বসে, এবং একটা মসজিদে ঢুকে পড়েছে, সেই কয়েক ফিট বড় করা যায় নাই, কিন্তু পেছনে প্রচুর জায়গা রয়েছে মসজিদে। জি, মানে কয়েক ফিট দেয়াল পেছনে নিলে মসজিদের কোনো ক্ষতি হতো না। কিন্তু এরকম বহু কারণে দেখা যায় যে জমি অধিগ্রহণ হচ্ছে একটা বিরাট সমস্যা। তার সঙ্গে যুক্ত হয় হচ্ছে আমাদের মাটির যে রূপ, সেইটি আমাদের আমাদের মাটি কিন্তু আসলে নরম, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ফলে আমাদের রাস্তা তৈরি করার খরচ অন্য বহু দেশের চেয়ে বেশি। পাথুরে মাটিতে বিভিন্ন ধরনের মাটির যে রূপ রয়েছে, সেখানে রাস্তার খরচ ভিন্ন ভিন্ন হয়। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আহ কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। পাশাপাশি এটাও ঠিক, পরিকল্পনাহীনতা রয়েছে, পরিকল্পনার ব্যর্থতা রয়েছে, ভবিষ্যতের চাহিদা মেটানোর যে বিষয়, সেটা বুঝতে না পারার অদক্ষতা রয়েছে। এবং আপনাকে একটা রাস্তার গল্প শোনাই, এটা বইয়ের মধ্যে আছে, যে ঢাকা থেকে আরিচার যে রাস্তাটা, যেটা হুম, মানিকগঞ্জের ভেতর দিয়ে গিয়েছে, এইটা যে আঁকা বাঁকা হয়েছে প্রবল পরিমাণে, এবং এইটা আহ হেমায়তপুর হয়ে যদি চলে যেত, তাহলে এখন কিন্তু আছে এই রাস্তাটা, দূরত্ব কমতো, রাস্তাটা সোজা হতো। কিন্তু এই কাজটা করেছিলেন তখনকার মন্ত্রী আতাউর রহমান সাহেব। তিনি মন্ত্রী ছিলেন, এবং তিনি তার বাড়ির ভেতর দিয়ে, মানে তার লোকজনের মাঝখান দিয়ে রাস্তা নিয়ে যাবেন, সেই জন্য তিনি রাস্তাটাকে এইভাবে আঁকা বাঁকা করেছেন। এবং যার যেখানে ক্ষমতা, রাস্তা বাঁকা করে সে তার দিকে নিয়ে গেছে, তার বাড়ির সামনে দিয়ে নেওয়ার জন্য, জি, জি, অথবা তার জমির পাশ দিয়ে নেওয়ার জন্য। এইভাবেও আমাদের অনেক রাস্তা নষ্ট হয়ে যায়। এবং এই নষ্ট হওয়া রাস্তার একটা বিরাট উদাহরণ হচ্ছে আমাদের ঢাকা আরিচা মহাসড়ক, যেটা এখন আমরা ব্যবহার করি। এই মহাসড়কটা এত আঁকা বাঁকা থাকার কথা ছিল না, এবং এখানে বিপজ্জনক বাঁক থাকার কারণে আমাদের একজন বিখ্যাত
বিখ্যাত পরিচালক কিন্তু বিপজ্জনক বাঁকের কারণে মৃত্যুবরণ করলেন। জি আপনি নিশ্চয়ই জানেন, পরে ওই বাঁকটা সোজা করা হয়েছিল। জি, আপনারা দুজনই বেশ কিছু তথ্য দিয়েছেন। আরও কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, একটা বিরতিতে আমাদের যেতে হবে। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এরপর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার এবং সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আমরা একটু হাম নিয়ে কথা বলতে চাই। যেহেতু হামের প্রকোপ আসলে কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত আসলে ওভাবে আমরা খেয়াল করছি না। মোস্তফা ফিরোজ, এই যে ঈদ আসছে, এখন তো ঢাকা থেকে মানুষ তার দেশের বাসায় যাচ্ছে, তো এখন তো এটা তো আরো কমপ্লিকেটেড হওয়ার কথা, মানে হচ্ছে সংক্রমণ তো আরো বেড়ে যাওয়ার কথা যদি কারো ছোট বাচ্চা থাকে, সেক্ষেত্রে সম্ভাবনা কি এমন হতে পারে কিনা? আমি আরো একটা ভয় পাচ্ছি, সেটা হলো যে ঈদের সময় কিন্তু ডাক্তারের স্বল্পতা থাকে, নার্সের স্বল্পতা থাকে। ফলে এখন যতটুকু চিকিৎসা পাচ্ছে বাচ্চারা, ঈদের সময়টাতে আরো দেখা গেল যে চাপটা বাড়লো, আর সেখানে সেবার পরিমাণটা আরো কমে গেল। তাতে কি পরিস্থিতি হবে আমার চেয়ে তুষার ভাই ভালো বলতে পারবেন। আমি খুবই ভয় পাচ্ছি, কারণ আজকে 17 জন, এই 17টাই বোধহয় সর্বোচ্চ। এর আগেও একদিন দেখেছিলাম সংখ্যাটা। প্রতিদিন তো দুপুরবেলা হলেই একটা ভয় লাগতে থাকে, কারণ হুট করে ব্রেকিং শুরু হয়ে যায় যে কতজন মৃত্যু টোটাল এবং কতজন, এই সংখ্যাটা কতটা আসে এইটা কাঁপতে থাকে আর কি বেলা 12টার পর থেকে। তো এটা একটা ডিজাস্টার, এটা আমি জানি না মানে এই সময়টাই ঈদের এই বন্ধ, মানে অলরেডি আজকে থেকে তো শুরুই হয়ে গেল, সেটার প্রেক্ষিতে এই বাচ্চাদের এই সেবাটা কতটা বাড়বে, আর সংক্রমণ বাড়বে কিনা আমার কাছে সেই ধরনের ইয়ে নাই। সেবাটা নিয়ে আমি খুব দুশ্চিন্তা, কারণ হাসপাতালে ডাক্তার নার্সদের ছুটিটা থাকে, এবার কি ছুটিগুলি কি বাতিল করা হলো এই সংক্রমণের কারণে? জরুরি কোনো অবস্থা বিবেচনা করা হচ্ছে কিনা আমি এরকম কোনো ঘোষণা কিন্তু দেখি। ফলে আমার ধারণা যেটা তুষার ভাই একটু ভালো এক্সপ্লেন করতে পারবে। জি, মানে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এই সময় তো আসলেই সবাই ঈদের ছুটিতে যায়, একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আব্দুল তুষার, একটু আপনার কাছে আসতে চাই যে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা কি মানে বেড়ে যাবে কিনা, সেই সাথে তো চিকিৎসক সংকট তো মানে থাকবেই, যেহেতু ঈদের ছুটিতে যাবে চিকিৎসকরা। কোনো যাতায়াতে ছোঁয়াচে রোগের সংক্রমণের পরিমাণ বাড়ে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে অসুস্থ যে শিশু, এদের বাড়ি ঘর থেকে আমার ধারণা যে বাবা মা এরা আসলে বাড়ি যাবেন না যদি শিশু অসুস্থ থাকে। ফলে অসুস্থ শিশুর কাছ থেকে হাম ছড়ানোর ব্যাপারটা হবে না। কিন্তু হামের একটা সমস্যা রয়েছে। হামের সমস্যা হচ্ছে জ্বরের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন আগে থেকে হাম ছড়াতে শুরু করে। ফলে বহু বাচ্চা গ্রামের দিকে যাবে বাবা মায়ের সাথে, যার শরীর হয়তো হাম প্রবেশ করেছে কিন্তু এখনো রোগের লক্ষণ দেখা দেয় নাই, সে ছড়াতে ছড়াতে যাবে এবং রোগের লক্ষণ জ্বর হওয়ার পরে আরো 4 দিন হাম ছড়ায়। তার মানে জ্বর হওয়ার আগে 4 দিন এবং জ্বর হয়ে হাম উঠে যাওয়ার সময়টার মধ্যে এই হাম ছড়াতে থাকে, হামের জীবাণু। তো আগের সময়টা বেশি সমস্যাদায়ক, কেননা জ্বরও আসে নাই, রোগী যে আক্রান্ত সেটা আপনি বুঝতে পারছেন না, ওই অবস্থায় রোগীকে নিয়ে আপনি রওনা দিয়েছেন, বাড়িতে গিয়ে জ্বর আসলো, কিন্তু এর মধ্যে কিন্তু সে হামের জীবাণু ছড়িয়েছে। ফলে এটা একটা সমস্যা। আমার মনে হয় যে শিশু যদি কারো থাকে, বাবা মা যদি অন্তত এই ঈদে শিশুকে নিয়ে ভ্রমণ না করতেন তাহলে ভালো হতো, কিন্তু বাবা মায়েরা এই কথা শুনবেন না। আর শিশুর তো মতামত জানানোর কোনো ক্ষমতা নাই, সে তো বলতে পারবে না যে আমাকে নিয়ে রওনা দিও না। ফলে এটা সংক্রমণ ছড়াবে, আসলে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মৃত্যু অনেক হচ্ছে, 17 জন আজকেও মারা গেছেন এবং অতি সহসা আসলে এটা বন্ধ হবে না, এটা বন্ধ হতে সময় লাগবে। জি, সেই ক্ষেত্রে এই যে ঈদে তো মানে সবকিছুই ছুটি থাকে, সেক্ষেত্রে চিকিৎসক সংকট কিংবা এই যে চিকিৎসা সেবা কোনো ব্যাহত হওয়ার সম্ভাবনাও তো তৈরি হয় একটা। বাংলাদেশের চিকিৎসকের এমনিতেই সংকট আছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এখনো প্রায় 9 থেকে 10 হাজার পদ খালি, চিকিৎসক নাই, মানে সেখানে চিকিৎসক থাকার কথা ছিল, নাই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়। ফলে এমনিতেই আন্ডারস্টাফড আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, তার মধ্যে যদি এই ধরনের সংক্রামক ব্যাধির চাপ এসে হাজির হয়, অর্থাৎ এত বেশি রোগী আসতে থাকে কোনো একটা রোগের, তখন কিন্তু হাসপাতালের জায়গা দিলে অন্য যাদের অন্য রোগ আছে, শিশু তো শুধু একটা রোগ নিয়ে আসে না, তারাও কিন্তু হাসপাতালে জায়গা পায় না।
তখন এমনিতে অন্য রোগের হতাহতের হারও বাড়তে শুরু করে। এটা খুবই একটা ভয়ঙ্কর অবস্থা। তো ঈদে ডাক্তার থাকবেন না, ব্যাপারটা এরকম ঘটবে না এই কারণে যে সরকার আসলে ব্যবস্থা নিয়েছেন এইবার যাতে ইমার্জেন্সি ডাক্তার থাকেন এবং সার্বক্ষণিক ডাক্তার থাকেন। বহু ডাক্তারের ছুটি নাই এই ঈদে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ডাক্তার কিন্তু আসলে অন্যান্যদের মতো প্রচুর ছুটি পান না, আর তাদের ছুটির দিন কম। সেই কারণে আমার মনে হয় না ডাক্তারের সংকট হবে বা ডাক্তারের অভাবে কোনো রোগীর ক্ষতি হবে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে হামে আক্রান্ত হলে সাধারণত চিকিৎসা কিন্তু নাই। আমরা যেটা করি সেটা হচ্ছে হামের কমপ্লিকেশনের চিকিৎসা করি। হাম হয়ে আপনার যদি জ্বর কমছে না একদম, তাহলে জ্বরটা কমানোর চেষ্টা করি। তারপরে আমরা যদি নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে, আমরা সেটার ওষুধ দিই। অন্য কোনো অসুখ হচ্ছে, কমপ্লিকেশন ধরে জটিলতা তৈরি হচ্ছে, সেগুলোর জন্য আমরা চেষ্টা করি, কিন্তু সরাসরি হাম সারানোর কোনো ওষুধ নেই। তো যে কারণে কমপ্লিকেটেড রোগী যখন হাসপাতালে যাবে, ওই কমপ্লিকেটেড রোগীদের চিকিৎসা করার জন্য সবসময় হাসপাতালে রোগী থাকে, যেমন আইসিইউ কখনো আনঅ্যাটেন্ডেড থাকে না, তারপরে শিশু বিভাগ ওইভাবে আনঅ্যাটেন্ডেড থাকে না, ডাক্তার থাকে। যেসব শিশু টিকা নিয়েছে তাদেরকে কি সুরক্ষিত বলা যায়? আব্দুল লুতুফ, যারা সন্তান হারিয়েছেন তাদের উদ্দেশ্যে? হ্যাঁ জি, মানে টিকা নেওয়া শিশুরা, মানে হামের টিকা নেওয়া শিশুরা, তারা কি সুরক্ষিত? মানে তাদেরকে তো সুরক্ষিত হিসেবে ধরা যায়। হামের যারা টিকা নিয়েছেন তারা সুরক্ষিত, কিন্তু এখানে একটি বিষয় রয়েছে। টিকা দেওয়ার 3 সপ্তাহ পরে, 2 থেকে 3 সপ্তাহ পরে হামের ইমিউনিটি তৈরি হয়। ফলে অতি সম্প্রতি যারা টিকা নিয়েছেন তাদের কিন্তু কমপক্ষে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, এবং 3 সপ্তাহ অপেক্ষা করলেও পুরোপুরি ইমিউনিটি এসেছে এটা বলা যাবে না। কারো কারো একটু বেশি সময় লাগে, কারো কারো একটু কম সময় লাগে। তাই আমরা ওভারঅল বলতে পারি যে টিকা নেওয়ার 1 মাসের মধ্যে আসলে চিন্তা করা উচিত না যে আপনি সুরক্ষিত হয়েছেন। ফলে যারা টিকা নিয়েছেন তারা যদি আগে টিকা নিয়ে থাকেন, অর্থাৎ হামের টিকা কমপ্লিট হয়ে গিয়েছে, তারা সুরক্ষিত, অথবা যারা একটা ডোজ দেওয়ার পর 1 মাস পার হয়েছেন তারা সুরক্ষিত। কিন্তু অতি সম্প্রতি টিকা নিয়ে থাকলে তারা কিন্তু সুরক্ষিত না। জি, মানে আপনার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে জানা গেল। অভিভাবকরাও যদি সচেতন হন, যাদের শিশু রয়েছে তারা যদি না যান দেশের বাসায়, তাহলে হয়তো সেক্ষেত্রে নিরাপদ থাকার সম্ভাবনা বেশি হবে। আমি একটু মোস্তফা ফিরোজ আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে একটু আসতে চাই, যে একটু আগুন লাগার প্রসঙ্গে, এবং তারপরে আমরা হয়তো সম্প্রসারণ আজকের মতো শেষ করে দেব। সেটা হচ্ছে রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুনে পড়ে ছাই 250 ঘর, ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আমরা বস্তিতে আগুন লাগার ঘটনা আসলে নতুন কিছু না, আমরা এটা আসলে দেখি, প্রতি বছরই দেখি বস্তিতে আগুন লাগে এবং প্রচুর ঘর পুড়ে যায়, অনেকেই নিঃস্ব হয়, আবার তারা জীবন শুরু করে, এবং দায়টা আসলে বোঝা যায় না, দায়টা আসলে কার, মানে কিভাবে আগুন লাগছে এটা আসলে উদ্ধার হয় না, কিংবা আমরা জানতে পারি না কেন। সময়টা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আজকে সবাই গতকালকে থেকেই বাড়ি যেতে শুরু করেছে, তাই না? আর বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তারা তো খুব দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে দেশের বাড়িতে। ঠিক এই সময় বস্তিতে আগুনটা আমার কাছে বেশ রহস্যজনক। হ্যাঁ, এমনি হয়তো আপনার মানে কি বলে, বৈদ্যুতিক সংযোগ, অবৈধ সংযোগ বা গ্যাস সংযোগ সেখান থেকে হইতে পারে, কিন্তু এটাও কিন্তু মাথায় রাখা দরকার যে আমাদের বস্তি কিন্তু দখল পাল্টা দখলের একটা খেলা বহুকাল থেকে চলে আসছে। আমরা বহুবার এটা নিয়ে রিপোর্টও করেছি। কালশীর এই ঘটনাটা কেন ঘটলো, কারা ঘটালো, এবং যাদের ঘর পুড়ে গেল তারা কি সেই জায়গাটাই আসতে পারবে কিনা, সেই জায়গাগুলো একটু বিশ্লেষণ করা দরকার। অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে এবং কি কারণে ঘটে তারও ঠিক অনুসন্ধান করাটা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ বস্তির থেকে কোথা থেকে সূত্রপাতটা হয় এটা আইডেন্টিফাই সাধারণত আমি দেখি না যে খুব একটা হয়। এমনি হয়তো একটা ভবনে হয়, কিন্তু বস্তি মানে কম হয়। তো এখানেও দেখেন যে এরকম মানে সময় যখন নাকি সবাই বাড়ি চলে গেছে বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এই সময় একটা ঘটনা ঘটায় দিয়ে এই সময় কি কোনো নতুন দখলদাররা তাদের রাজত্ব কায়েম করার জন্য এটা ঘটানো হলো কিনা, আসলে নানা দিকে সন্দেহের তীর আসলে চলে যায়। আপনি সেটাই বলছিলেন, এটা সুন্দর সমাধানও আসলে দরকার। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।